নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমকি। আর একের পর এক আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি রেমাল ঘূর্ণিঝড়ের। আর কিছুক্ষণের মধ্যেই আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় রেমাল, এবং ইতিমধ্যেই যে আপডেট পাওয়া যাচ্ছে তার ল্যান্ডফল প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে গিয়েছে। রাজ্য জুড়ে সতর্কতা জারি করা হয়েছে, সজাগ রয়েছে প্রশাসন। কিন্তু এই রেমাল কি, তার নামের অর্থই বা কি, দেখুন। রেমাল আতঙ্কে আতঙ্কিত গোটা বাংলা। ফুলে ফেপে উঠেছে সমুদ্রের ঢেউ, ঝোড়ো হাওয়ার দাপট টের পাচ্ছে উপকূলবাসী। এই রেমাল শব্দের অর্থ জানেন? এর অর্থ বালি। রেমালের নামকরণ করেছে ওমান। তবে কি এই ঘূর্ণিঝড়ও বালি ঝড়ের মতোই সব লন্ডভন্ড করে দেবে? রেমালের জন্ম কোথায়? আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্টি হয় নিম্নচাপ, পরে তা গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়। শনিবার বিকেলের মধ্যেই সৃষ্টি হয় ঘূর্ণিঝড় রেমাল। যতই বঙ্গোপসাগরের ওপর দিয়ে স্থলভাগের দিকে এগোচ্ছে রেমাল, ততই তার শক্তি বৃদ্ধি হচ্ছে, বাড়ছে গতিবেগ। এর সর্বোচ্চ গতিবেগ হবে ঘন্টায় 135 কিলোমিটার। হাওয়া অফিস সূত্রে আরো জানা গেছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর দিয়ে উত্তর দিকে এগোচ্ছে রেমাল। রবিবার রাতে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝখান দিয়ে স্থলভাগে প্রবেশ করবে রেমাল। এরপর ক্রমশ শক্তি ক্ষয় করে উত্তরের দিকে এগোবে এই ঘূর্ণিঝড়। তো এটা দুটো গতি হয়, একটা হচ্ছে এই যে ঝড়টা এইভাবে ঘুরছে, এটাকে আমরা অসিলেটরি মোশন বলি। একদম ঠিক মাঝখানটা এটা হচ্ছে লো প্রেশার, ডিপ্রেশনটা যেখানে ফর্ম করেছে। তো এইটা আস্তে 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 মুভ করতে করতে এসছে। তো সেই ট্র্যাকটা লক্ষ্য করতে করতে যতদূর যা বোঝা গেছে, যদি হচ্ছে বাংলাদেশ, এর অ্যাক্সিসটা প্রপার অ্যাক্সিসটা বাংলাদেশ, এবং আমাদের সুন্দরবন অঞ্চলে টোটাল ওয়েস্ট বেঙ্গলের যে পার্ট, ইন্ডিয়ার যে পার্ট, সেই জায়গাটাতে হিট করতে চলেছে। যতই সময় কমছে ততই ক্ষয়ক্ষতির আশঙ্কায় কপালে ভাঁজ পড়ছে উপকূলবাসীর। রিপাবলিক বাংলা। এগিয়ে আসছে রেমাল, বৃষ্টির সঙ্গে বইছে প্রবল ঝোড়ো হাওয়া। কতটা তাণ্ডব চালাবে এই ঘূর্ণিঝড়, উত্তর মিলবে আর কিছুক্ষণের মধ্যেই। তবে আছড়ে পড়ার আগেই বিভিন্ন জেলায় রেমালের প্রভাব পড়ল মারাত্মকভাবে, দেখুন। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, ঠিক তার আগে নদী বাঁধে ধস। হিঙ্গলগঞ্জ বিধানসভার দক্ষিণ বোলতলা এলাকায় প্রায় 20 থেকে 25 ফুট নদী বাঁধ বসে গিয়েছে। সুন্দরবন এলাকার মানুষজন নিজেদের উদ্যোগে শুরু করে বাঁধ মেরামতির কাজ। নদী বাঁধ ভাঙল বরুণহাট শিরিষতলা এলাকাতেও, আতঙ্কিত এলাকার মানুষজন। আরো ভয় হবে, রাতে তো আরো জল বাড়বে, তখন এখন আমরা কোথায় যাব, কি করবো তা ভগবান জানে। বসিরহাট মহকুমার সুন্দরবন এলাকায় সকাল থেকেই রেমালের তাণ্ডব। হাসনাবাদের ইছামতি নদী বাঁধেও ফাটল। প্রশাসনকে জানিয়েও কোনো কাজ না হওয়ায় বাধ্য হয়ে গ্রামের মানুষ নিজেরাই হাত লাগান মেরামতিতে। অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেক বছরই এই ঝড়ের সময় কী হয়, আমাদের নদীবাঁধ খুব কমজোর হয়ে যায়। তার জন্য আমরা নিজেরাই, গ্রামবাসীর ছেলেরা আমরা নিজেরাই ঠিক করতে হয়। আমাদের প্রশাসন থেকে কোনো সাহায্য আমাদের এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। ওই জন্য আমরা গ্রামের বাসিন্দারাই আমরা এগুলো ঠিক করার ব্যবস্থা করছি। বিগত বিভিন্ন ঝড়ের অভিজ্ঞতায় বাঁধ ভেঙে সব হারিয়েছেন কুলতলি, মইপেট, ভুবনেশ্বরী, দেউলবাড়ির নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। রেমালেও কি সেই ঘটনার পুনরাবৃত্তি হবে? আতঙ্কে বাসিন্দারা। আগেও ভেঙেছিল, প্রচুর ক্ষতি হয়েছে, অনেক পাকা বাড়ি ঘর পড়ে গেছে, মাটি ঘরদরও পড়ে গেছে। আমরা অনেক দিন পর্যন্ত ওই জলের মধ্যে ছিলাম। হিঙ্গলগঞ্জের লেবুখালী ও দুলদুলি ফেরিঘাটে রেমালের কারণে বন্ধ ফেরি পরিষেবা। 2 সদ্যজাত শিশুকে নিয়ে আটকে পড়েন মা। হিঙ্গলগঞ্জ প্রশাসনের তরফে তাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব মালদাতেও। তড়ি ঘড়ি আম পেড়ে নিচ্ছেন চাষিরা। আবহাওয়ার খামখেয়ালিপনা এবং প্রচণ্ড দাবদাহের কারণে এবছর আমের ফলন কম। তার উপরে রেমালের প্রভাবে আরও ক্ষতির মুখে আম চাষিরা।
ঝড় হওয়ার কথা আছে, আম তো পড়ে যাবে, ওই জন্য ভাঙছি, আমাদের লস হয়ে যাবে। রেমালের প্রভাবে ক্ষয়ক্ষতির আশঙ্কায় ক্ষেত থেকে ফসল তুলে নেন চাষিরা। অপুষ্ট কাঁচা বাদাম তুলে নিতে বাধ্য হন বাদাম চাষিরাও। মাচাটা যদি এখনই ভেঙে যায় তাহলে তো আমরা একটা খরচা করে পটলের মাচাটাকে রেডি করেছি, সেই মাচা যদি পড়ে যায় তো উঠতি ফসলের সময়ই পড়ে যাওয়ার সমান, এগুলো তো ক্ষতিরই আশঙ্কা। আছড়ে পড়ার আগেই জেলায় জেলায় শুরু রেমাল এফেক্ট। রিপাবলিক বাংলা। আর রেমাল যখন ইতিমধ্যেই প্রভাব ফেলতে আরম্ভ করেছে তখন সেই মুহূর্তে থেকে উত্তর চব্বিশ পরগনা থেকে ভয়াবহ একটা খবর, হিঙ্গলগঞ্জে বাঁধে ধস নেমে বিপত্তি। আপনাদেরকে আরো একবার জানাই, হিঙ্গলগঞ্জে বাঁধে ধস নেমে বিপত্তি, 100 ফুট বাঁধে ধস নেমে বিপত্তি। দ্রুত বাঁধ মেরামতিতে তৎপর সেচ দপ্তর, দ্রুত মেরামতির কাজে হাত লাগিয়েছে স্থানীয় বাসিন্দারা। জেনারেটর চালিয়ে বাঁধ মেরামতির কাজ চলছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই রকম সময় বাঁধ মেরামতি কতটা সম্ভব, বা বাঁধ মেরামতি হলেও সেটা আদৌ কতটা সুরক্ষা দিতে পারবে, এটা খুব বড় প্রশ্ন। যখন রেমাল তার প্রভাব বিস্তার করতে আরম্ভ করেছে, ইতিমধ্যে ল্যান্ডফল যেটা বলা যেতে পারে যে বাইরের দিক থেকে শুরু হয়ে গিয়েছে, তখন হিঙ্গলগঞ্জ থেকে যে খবর আসছে যে হিঙ্গলগঞ্জে সব থেকে বেশি প্রভাব পড়ার কথা এই রেমালের, সেখানে বাঁধে ধস নেমে বিপত্তি। 100 ফুট বাঁধে ধস নেমেছে, 100 ফুট বাঁধে ধস নেমে বিপত্তি। দ্রুত বাঁধ মেরামতির তৎপরতা সেচ দপ্তরের। আচ্ছা, একদিকে যখন হিঙ্গলগঞ্জের খবরটা আপনাদেরকে দিচ্ছি, তখন অপরদিকে একটু গঙ্গাসাগরের দিকে নজর দিই, সেখানকার কি পরিস্থিতি সেটাও একটু আপনাদেরকে দেখাই। আমাদের প্রতিনিধি সেখানে রয়েছেন, গঙ্গাসাগরে যাব। তবে তার আগে দীঘায় একবার যাই। দীঘার ছবিটা খানিক্ষণ আগে আপনারা দেখেছেন। এই মুহূর্তে কি ছবি বিষ্ণুব্রত রয়েছে আমার সঙ্গে। বিষ্ণুব্রত, একটু নিজের সাবধানে থাকো, যিনি ক্যামেরা পার্সন রয়েছেন তোমার সঙ্গে তিনি সাবধানে থাকে, এবং এই মুহূর্তের আপডেটটা একটু দাও যে এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ। বিষ্ণুব্রত, তুমি যদি আমাকে শুনতে পাও, এই মুহূর্তের কি পরিস্থিতি? পর্যটক বাইরে বেরোচ্ছে কিনা, বা পর্যটক নিয়ন্ত্রণের আলাদা কোনো ব্যবস্থা রয়েছে কিনা, কি ছবি, সেই ছবিটা আমরা দেখবো। আচ্ছা, আমরা বিষ্ণুব্রতের কাছে যাবো, তবে তার আগে একবার গঙ্গাসাগরে যাই। সেখান থেকে বরুণ আমাদের সঙ্গে রয়েছেন, গঙ্গাসাগর থেকে বরুণ, এই মুহূর্তের পরিস্থিতিটা তোমার সঙ্গে একবার দেখবো। বরুণ, তুমি যদি আমাকে শুনতে পাও, দুর্যোগ যে প্রচন্ড দুর্যোগ সেটা ছবি দেখে আমরা বুঝতে পারছি। যদি আমাকে শুনতে পাও বরুণ, এই মুহূর্তে যা যা দেখছো সেটা যদি একটু ব্যাখ্যা করো বরুণ। হ্যাঁ, দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে এই মুহূর্তে যত রাত্রি বাড়ছে তত ঝড়ের দাপটও বাড়ছে। বিশেষ করে এই গঙ্গাসাগরে 8টি ত্রাণ শিবির খোলা হয়েছে সরকারিভাবে, যেখানে এখনো পর্যন্ত প্রায় 6100 জন মানুষকে এই ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। তাদের খাওয়া থাকা সব কিছু সরকারিভাবে ব্যবস্থা করা হয়েছে। এখানকার মানুষের একটাই আফসোস যে যদি এখানকার বাঁধ মেরামতি হতো তাহলে প্রতি বছর এইভাবে আমাদের ত্রাণ শিবিরে আসতে হতো না। জলোচ্ছ্বাস কিংবা এই ঝড়ে বাঁধের যে অবস্থা, তাতে যে কোনো মুহূর্তে জলোচ্ছ্বাসে কিংবা বাঁধ ভেঙে এলাকা বিশাল অংশ প্লাবিত হতে পারে। বিশেষ করে বোটখালি এবং শিবগঞ্জ এলাকা, এই শিবগঞ্জ এলাকার মানুষরা জানাচ্ছেন যে বিগত বৎসরগুলিতে যে আমফান ইয়াসের যন্ত্রণা, তাদের যে দগদগে ঘা এখনও পর্যন্ত তারা ভুলতে পারেনি। বহু মানুষ তাদের সেই ভেঙে যাওয়া বাড়ি এখনও মেরামত করতে পারেনি। সরকারিভাবে সেইভাবে কোনো পর্যাপ্ত সাহায্যও পায়নি। কিন্তু তার উপরে আরো একটা ঝড়, এবং ফের তারা আদৌ তাদের যাবতীয় সুবিধাগুলো পাবেন কিনা, অন্তত একটা ত্রিপল।
চুরি না হয়ে গিয়ে তাদের কাছে পৌঁছাবে কিনা, এটাই সব থেকে বড় প্রশ্ন। বলুন, সঙ্গে থাকো, সাবধানে থাকো। আমি অপরদিকে একটু বিষ্ণুব্রতর কাছে যাই। দীঘা থেকে এই মুহূর্তে বিষ্ণুব্রত আমার সঙ্গে রয়েছেন। বিষ্ণুব্রত, দীঘার পরিস্থিতিটা এখন কি? সর্বোপরি পর্যটক বাইরে বেরোচ্ছে কিনা, তাদেরকে নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা রয়েছে কিনা, সার্বিক ছবিটা তোমার সঙ্গে দেখবো। সম্ভবত প্রচন্ড দুর্যোগের জায়গায় যেটা হচ্ছে যে যোগাযোগের কিছুটা সমস্যা হচ্ছে, এর থেকেও প্রমাণিত হয় যে দুর্যোগ কতটা সাংঘাতিক দুর্যোগ হচ্ছে। তার একাংশের ছবি আমরা আপনাদেরকে দেখালাম। আমাদের একাধিক অতিথি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুজীব কর, সুজীববাবু এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এবং সুজীববাবুর সঙ্গে কয়েকটা বিষয় বোঝার চেষ্টা করবো। সুজীববাবু, ইতিমধ্যেই ল্যান্ডফলের প্রক্রিয়াটা তো শুরু হয়ে গিয়েছে, কিন্তু যেটা কালকে থেকে এর প্রভাবটা আমাদের বঙ্গে কোথায় কোথায় কতটা পড়বে, সর্বোপরি কলকাতা আদৌ এফেক্টেড হবে কিনা, যদি একটু রুট ম্যাপের মাধ্যমে আপনি একটু দেখান আমাদেরকে। বেসিক্যালি দেখুন, এই মুহূর্তে কিন্তু সাইক্লোন অলরেডি তার প্রায় 50% ল্যান্ডের মধ্যে আছে এবং সাইক্লোনের সেন্টার অলরেডি প্রসিড করছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাতলা নদী এবং এটা হচ্ছে ঠাকুরান নদী, এবং মাতলা নদীর এই আইল্যান্ডগুলোতে পড়ার পর ঠাকুরান হয়ে ওটা স্ট্রেট কিন্তু চলে যাবে। ম্যাপটা একটু নামাতে বলবো, তার কারণ হচ্ছে কলকাতাটা দেখতে পাওয়া যাচ্ছে না। যদি সম্ভব হয় আমরা একটু নিচের দিকটা একটু দেখার চেষ্টা করব। নামানো যাবে? হ্যাঁ স্যার, আপনি বলুন। যাই হোক, আলটিমেটলি এই মাতলা এবং ঠাকুরান এই মাঝখান দিয়ে ল্যান্ডফল করার পর এটা ধীরে ধীরে চলে যাবে কলকাতার দিকে এবং এটাই হচ্ছে কলকাতা। বেসিক্যালি এই সময়ে সাইক্লোনটার এমন একটা চেহারা যেটা কিন্তু স্বাভাবিকভাবে আমাদের বঙ্গোপসাগরের সাইক্লোনগুলো দেখা যায় না। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে ওড়িশা এবং ম্যাপের ওদিকটা যদি দেখা যেত তাহলে একেবারে হচ্ছে মায়ানমার, এবং তার সাথে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কোস্ট, বাংলাদেশের কোস্ট, মায়ানমার এবং ওড়িশার সমস্ত কোস্টটাকে একসঙ্গে কভার করছে। প্রায় 1700 কিলোমিটার স্প্রেড করে গেছে। এই 1700 কিলোমিটার স্প্রেড করে যাওয়া এই ধরনের সাইক্লোনের ক্ষেত্রে খুব অস্বাভাবিক একটা ঘটনা। এই মুহূর্তে যখন সাইক্লোনটা ল্যান্ডফল করতে শুরু করেছে, ল্যান্ডফল প্রসেস কিন্তু অলরেডি রানিং, এবং এই মুহূর্তের ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আরও বেশ খানিকটা ভেতরে সেন্টার চলে গেছে। এবং এই সাইক্লোন যখন ভূমিভাগের মধ্যে কেন্দ্র প্রবেশ করে যায়, তারপরে সে আস্তে আস্তে স্কুইজ করতে শুরু করে এবং তারপরেই কিন্তু আসলে ওর মূল শক্তিটা আমরা পাবো। ফলে আলটিমেটলি এর মূল শক্তিটা পেতে পেতে রাত্রি 3টে বাজবে এবং 3টের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ শক্তিতে পৌঁছবে এবং তখন কিন্তু ঝড়ের গতিবেগ প্রায় 125 কিলোমিটারের কাছাকাছি চলে যাবে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে হিট ট্রানজিশন হচ্ছে। কলকাতা হিট আইল্যান্ড হয়ে বসে আছে, যে কারণের জন্য এখানে সাইক্লোনটা ঢোকার পর কলকাতা হিট আইল্যান্ড তাকে অ্যাক্সিলারেট করতে শুরু করবে এবং যার ফলে সাইক্লোন কিন্তু আগামীকাল সকালবেলা কলকাতাতেই এসে হাজির হবে সাইক্লোনের সেন্টার। আমি একটু বাধা দিচ্ছি, আগামীকাল সকালবেলা কলকাতাতেই সাইক্লোনটা এসে হাজির হবে। আরেকবার যদি একটু বলেন। ফলে ন্যাচারালি এই জায়গাতে যখন সাইক্লোনটা ঢুকছে ভেতরের দিকে, এই টোটাল সারফেসের মধ্যে প্রচুর পরিমাণে হিট ট্রানজিশন হচ্ছে। কলকাতা হিট আইল্যান্ড হয়ে বসে আছে। এক্সেসিভলি হিট রেডিয়েশনের ফলে ওখানে তৈরি হয়ে যাওয়া নিম্নচাপ এই সাইক্লোনটাকে অ্যাক্সিলারেট করে টেনে নেবে। ফলে আগামীকাল আমি কলকাতার বিষয়টাতে আসবো এবং আগামীকাল কলকাতা কিভাবে প্রভাবিত হবে সেই জায়গাটাতেও আমি আসবো। তবে তার আগে একবার বিষ্ণুব্রতর কাছে চলে যাব। দীঘার ছবিটা আমরা বারবার বিষ্ণুব্রত থেকে দেখার চেষ্টা করছিলাম। বিষ্ণুব্রত, দীঘার এই মুহূর্তের ছবিটা যদি একটু যদি আমাদেরকে দেখাও, দীঘার ছবিটা। বিষ্ণুব্রত, শুনতে পাচ্ছ আমাকে? বিষ্ণুব্রত, তুমি যদি আমাকে শুনতে পাও, দীঘার ছবিটা, প্রাথমিক একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, সমুদ্রের জলোচ্ছ্বাসের ছবিটা আমরা দেখতে পাচ্ছি, আর বাকি পরিস্থিতিটা যদি একটু ব্যাখ্যা করো আমাদেরকে বিষ্ণুব্রত। বেশ, অর্থাৎ বিষ্ণুব্রতের কাছে বারবার আমরা পৌঁছানোর চেষ্টা করছি, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে যেটা হচ্ছে যে যোগাযোগে বেশ কিছুটা সমস্যা হচ্ছে। সুজীব বাবুর কাছ থেকে আমরা যেটা জানতে পারছিলাম যে কালকে কলকাতার ঘূর্ণিঝড়ের প্রভাবটা সাংঘাতিকভাবে পড়বে। আমরা এই বিষয় নিয়ে আরও আলোচনা করব, তবে তার আগে আমি একবার চলে যাব সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার এই মুহূর্তে আমার সঙ্গে অপর দিক থেকে রয়েছেন। স্বর্ণালী,
একদম শ্রীতা, এই মুহূর্তে যে ছবি তুমি দেখালে এবং একই সঙ্গে সুজিতবাবু যেভাবে কোথাও অবস্থানটা আমাদের সামনে স্পষ্ট করলো, সেই জায়গা থেকে সত্যি সত্যি বারবার যে প্রশ্নগুলো কোথাও উঠছে যে ঠিক কতখানি ভয়ঙ্কর হতে পারে, শক্তি বৃদ্ধি হচ্ছে নাকি শক্তি কমছে, এই বিষয়ে আমি শুরুতেই আসবো। এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন স্টুডিওতে, আমি প্রথমে আসবো গোপীনাথ ভান্ডারী, উনি রয়েছেন, তার সঙ্গে পার্থপ্রতিম বিশ্বাস রয়েছেন, আর ডক্টর স্বাতী নন্দী মজুমদারও রয়েছেন, স্বাতী নন্দী চক্রবর্তী। আমি প্রথমে স্বাতীদি আপনাকে দিয়ে শুরু করি, যেভাবে কোথাও আমরা দেখছি, যেভাবে তো সুজিতবাবু দেখাচ্ছিলেন যে একটু একটু করে এগিয়ে আসছে, কতটা ভয়ঙ্কর হতে পারে? কারণ আমাদের স্মৃতিতে রয়েছে আয়লা, আমাদের স্মৃতিতে রয়েছে আমফান, আমাদের স্মৃতিতে রয়েছে ফণী, ইয়াস, সেক্ষেত্রে এইটা কতখানি মারাত্মক বা ভয়ঙ্কর আকার নিতে পারে বলে মনে হচ্ছে? একদমই, আমরা এই মাত্র যেভাবে দেখলাম যে এখানে কিন্তু ল্যান্ডফলস অলরেডি শুরু হয়ে গেছে, এবং এই যে সাগরদ্বীপ এলাকা, এই সাগরদ্বীপ এলাকা সুন্দরবনের যে কোস্টাল রিজিয়ন অলরেডি কিন্তু অ্যাফেক্টেড হতে শুরু করেছে, এবং এখান থেকে এরপর গতিপথ যেটা আমরা দেখতে পাচ্ছি যে শক্তি সঞ্চয় করে গতিপথ কিন্তু চেঞ্জ করবে, তাতে প্রচুর এফেক্ট করবে আমরা এটা মনে করছি। কারণ আমাদের আগে গতিপথটা চেঞ্জ করতে হলে কোন দিকে যাবে? এটা গতিপথ চেঞ্জ করে আস্তে আস্তে এটা উত্তরের দিকে যাচ্ছে, এবং যত উত্তরের দিকে যাচ্ছে তত কিন্তু আস্তে আস্তে আমরা দেখছি ল্যান্ডের মধ্যে বিভিন্ন ধরনের ডেভাস্টেটিং এফেক্টস, তার প্রভাব পড়বে, প্রচুর পরিমাণে গাছ পড়ে যাবে। আজকে একটু আগেই আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে প্রচুর পরিমাণে ক্লাইমেট রিফিউজি তৈরি হচ্ছে। আজকে এই রিমেল কিন্তু এই গাজার পাশে একটি শহর আছে যেটা কিন্তু রিমেল, সেটা এখন জনবসতি শূন্য, আর ঠিক এই রিমেলের প্রভাব কিন্তু আমরা গিয়ে দেখছি যে এই কলকাতা পার্শ্ববর্তী অঞ্চল সুন্দরবনে এসে পড়ছে, এবং সেখানেও কিন্তু ক্লাইমেট রিফিউজি তৈরি করছে। এই রিফিউজি ওয়ার রিফিউজির চেয়ে চতুর্গুণ বেশি, যেটা আমরা এই মুহূর্তে তার কতটা প্রভাব মানুষের ওপর পড়বে এবং জনস্বাস্থ্য কিভাবে ভেঙে যাবে। কারণ আমরা দেখতে পেলাম কিভাবে হিঙ্গলগঞ্জের এই সমস্ত বাঁধগুলো একের পর এক ভেঙে পড়ছে। এটা তো নতুন কথা নয়, আমরা প্রত্যেক বছর দেখেছি, এর আগেও জাস্ট এই রিমেল আসার আগেও একইভাবে কিন্তু আমরা দেখেছি যে মুড়িভাঙার যে বাঁধটা ছিল সেটাও ভেঙে পড়েছে, কিন্তু সেই বাঁধ রাখার জন্য আমরা কতটা প্রস্তুতি কিছুই করছে না। পার্থপ্রতিম বাবু আমাদের সঙ্গে রয়েছেন এবং গোপীনাথ বাবু, আমরা কি আদৌ যেটা বলছেন উনি খুব সত্যি কথা যে যেভাবে কোথাও আবহাওয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং প্রতি বছরের এটা প্রায় একটা মানে প্রতি বছর একটা রোজনামচ হয়ে গিয়েছে আমাদের বঙ্গবাসীর জন্য, উপকূলের মানুষজনের জন্য, তার সেটাকে আটকানোর জন্য, ব্যবস্থা করার জন্য, প্রিকশন নেওয়ার জন্য আদৌ কোনো বন্দোবস্ত হয়েছে কি আমাদের? স্বর্ণালী, দেখুন, আপনি যে সেলফোনটা ব্যবহার করছি বা যে নেটওয়ার্কটা আমরা এখন থাকি, এটা তো বোঝায় যে আমাদের প্রযুক্তি কতটা উন্নত হয়েছে। কিন্তু যদি উন্নত এই কমিউনিকেশন টেকনোলজি হয়, আপনি আজকে ঝড়ের ছবি দেখাচ্ছেন, কিন্তু সেখানে দাঁড়িয়ে আমি বলছি একটা স্থায়ী পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচারের যে প্রযুক্তি লাগে সেটার কেন প্রয়োগ হচ্ছে না, সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন এখানে। আমি মনে করি যে এই বিষয়গুলো হচ্ছে সরকারের করা দায়িত্ব, ফলে সরকার যদি সেই দায় পালন না করে তাহলে মানুষের হেল্পলেস হয়ে আমি বলবো যে দাঁড়িয়ে থাকা ছাড়া উপায় নেই। আপনাদের প্রতিবেদনে দেখছিলাম যে রাত্রির এখন 10টা বেজে গেছে, ফলে এই সময় 100 ফুট বাঁধ ফেটে গেছে এবং সেটা মেরামতির চেষ্টা চলছে এই রাত্রে, ফলে ভয়ঙ্কর অবস্থা। এবং আমি সম্ভবত আপনার কোনো একটা ছবি, বাংলা ভাষায় বলি না যে মরণকালে হরিনাম, এবং বা চোর পালালে, প্রতি বছর এটা হয়। এক্স্যাক্টলি স্বর্ণালী, সম্ভবত চোর পালালে বুদ্ধি বাড়ে, এটার হচ্ছে আরেকটা নমুনা। ফলে আমার প্রশ্ন হচ্ছে যে একটা যে খুব সিম্পল, এই যে এত বড় উইন্ড স্পিড, আপনারা উইন্ড স্পিড নিয়ে আলোচনা করছি, আমি বলছি ওই অঞ্চলে কোস্টাল এরিয়ায় সুন্দরবন অঞ্চলে প্রতি বছর এই ঝড় আসছে, ফলে এখানে পাকা বাড়ি উইথ ছাদ, এটা ইম্পর্টেন্ট, যে দেওয়াল পাকা থাকলে যথেষ্ট নয়, একটা বাড়ির ছাদ যদি না থাকে, স্পেশালি উইন্ড স্পিড যা হয় তাতে ছাদ খুলে নিয়ে বেরিয়ে চলে যায়। ফলে কেন বলুন তো আবাস যোজনা বলে একটা প্রকল্প থাকা সত্ত্বেও গোটা দেশে বা আমাদের রাজ্যে কেন এই কোস্টাল জোন, কেন এই সুন্দরবনে প্রতিটি মানুষের বাড়ি পাকা হয় না এবং মাথায় কেন কনক্রিটের ছাদ থাকে না? আমি মনে করি এইটা ভাবতে হবে আপনাকে। আজকে ডিজাস্টার যদি আপনি মিটিগেট করতে চান, কারণ তাহলে মুখ্যমন্ত্রীকে এটুকু বলে লাভ নেই যে বাঁধ নির্মাণের টাকা জলে গেল সবটা। উনি আমি শুনেছিলাম একসময় একটা খেদোক্তির কথাও। ফলে আমার প্রশ্ন হচ্ছে জলে যদি কেন যাবে, পাবলিক মানি, এটা দিয়ে নদী বাঁধ তৈরি করার কথা, যেটা আমি জানি যে খুব টেম্পোরারি কাজ এবং যেটা নষ্ট হবেই, তারপরে সেটা আবার করছি। মানে আমি বলছিলাম না যে আজকে এই সন্ধ্যাবেলা যে ওই কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ, কিন্তু এই মুহূর্তে যে সর্বনাশের ছবিটা আমরা দেখছি সেটা ভয়ঙ্কর এবং আতঙ্ক আরও বাড়ছে। এই মুহূর্তে
আমাদের ল্যান্ডফলের সময়ের কাউন্টডাউন চলছে, 40 মিনিট বাকি রয়েছে আর আমরা আমাদের লাইভ কভারেজ করছি। সময় একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। বাকি যারা রয়েছেন তাদের কাছে আমি আসছি, একটা ছোট্ট বিরতি নিয়ে সঙ্গে থাকুন। প্রতি মুহূর্তে লাইভ আপডেট নিচ্ছি আমরা এবং তার সঙ্গেই একদম উপকূলবর্তী অঞ্চল থেকে আমাদের রিপোর্টাররাও গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে তারা লাইভ আপডেট দিচ্ছেন এবং স্টুডিওতে আলোচনা চলছে। একটু একটু করে যেভাবে কোথাও ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, তাতে কিন্তু মনে করা হচ্ছে যে আর মাত্র কয়েক মুহূর্ত, যদিও যেরকম সূত্র মোতাবেক যেরকম জানতে পারছি এবং স্টুডিওতে আমরা আলোচনা করছিলাম যে সুজিবাবু বলছিলেন যে অলমোস্ট একটা অংশে ল্যান্ডফল হয়ে গিয়েছে এবং শক্তি ক্রমশ বৃদ্ধি করছে। আমরা কথা বলছিলাম এর আগে যে কি অবস্থা হতে পারে, যেভাবে কোথাও শক্তি বৃদ্ধি হয়েছে এরপর এর অভিঘাতটা কতটা ভয়ঙ্কর হতে পারে। আমি আসবো সরাসরি গোপীনাথ বাবুর কাছে। কি বলবেন গোপীনাথ বাবু? আসলে এখন পর্যন্ত যা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু ওই বাংলাদেশ এবং আমাদের ইন্ডিয়া বর্ডারের দিকেই ধেয়ে যাচ্ছে। যদিও স্যার একটু বলছেন যে গতিপথ চেঞ্জ হতে পারে, সেখানে দাঁড়িয়ে কিন্তু আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট যে ইছামতি নদীতে কিন্তু জলোচ্ছ্বাস ভীষণভাবে হবে। আমার যেটা মনে হচ্ছে অলরেডি ইছামতি নদীতে বাঁধ ভেঙে গেছে এবং এই বাঁধ সুন্দরবনে বাঁধ ভাঙার গল্পটা কিন্তু অত্যন্ত পুরনো গল্প, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু আমরা সেটার জন্য রিমেডিয়াল মেজার কিছু নিইনি, যেখানে উই হ্যাভ দ্য সলিউশন। মানে আমরা সেটা একাডেমিক্সে কাজ করে তার সলিউশন বার করেছি। মানে সেখানে জলের চাপটা, অর্থাৎ ওয়াটার প্রেশার আমরা বলি ইঞ্জিনিয়ারিং ভাষায়, সেই জায়গাটা হচ্ছে ভীষণ জরুরি। মানে অর্থাৎ আমি যদি ওয়াটার প্রেশারটা রিলিজ করার কোনো বন্দোবস্ত করি তাহলেই কিন্তু আমি সুন্দরবনের বাঁধ ঠিক করে আমি একদম এক বাক্যে বলবো যে সুন্দরবনের বাঁধ কখনোই কংক্রিট দিয়ে করবো না, বিকজ সুন্দরবন হচ্ছে ভীষণভাবে ইকো ফ্রেন্ডলি একটা ইকোলজিক্যাল সেন্সিটিভ একটা এরিয়া। সেখানে আমাকে মাটির বাঁধই করতে হবে, কিন্তু সেখানে প্রপার রিমেডিয়াল মেজারগুলো নিতে হবে অ্যান্ড দোজ এম্বাঙ্কমেন্ট শুড বি ইঞ্জিনিয়ার। এখন সুন্দরবনে যেটা আছে সেটা কিন্তু নন ইঞ্জিনিয়ার। একটু আগেই বিভিন্ন চ্যানেলে যেটা অ্যানাউন্স করছিল যে ওইখানকার পঞ্চায়েতের প্রধান কাউকে পাঠিয়েছে যে তোমরা ঝুড়ি কোদাল নিয়ে বেরিয়ে পড়ো, বাদ ইয়ে করতে হবে। এটা তো আমজনতার কাজ নয়, আমজনতাকে রক্ষা করার কাজ হচ্ছে সরকারের। আমি রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার আলাদা করে বলছি না, কিন্তু একটা নতুন করে প্রজেক্ট নিয়ে ইঞ্জিনিয়ার এম্বাঙ্কমেন্ট করতে হবে যে এম্বাঙ্কমেন্ট টিকে থাকে, উইচ ইজ ফিজিক্যাল সাস্টেনেবল। এই সাস্টেনেবল এম্বাঙ্কমেন্টটা কিন্তু আমাকে তৈরি করতে হবে। তবে এবার মনে হচ্ছে দীঘার ওপর চাপটা অতটা আসবে না যতটা সুন্দরবনের ওপর আসবে। আমি আসবো এই জায়গা থেকে একটুখানি, আপনার একটু লেভেলটাও একটু নিচে নেমে গেছে। আমি আসছি সুজিত বাবু, আপনার কাছে আসবো। আপনি বলছিলেন যে জলস্তর, এই যে মাতলা নদীর ওপর যে ছবিটা আপনি দেখাচ্ছিলেন কিছুক্ষণ আগে, মানে বেশ ভয় পাওয়ার মতো অবস্থা, যে প্রায় কত ফিট পর্যন্ত এই জলস্তর বাড়তে পারে বলে মনে হচ্ছে মাতলা নদীতে? অ্যাকচুয়ালি দেখুন, আমি একটু আগে ম্যাপে বুঝিয়েও ছিলাম আপনাদেরকে যে এই যে সাইক্লোনটা এগোচ্ছে ভূমিভাগের দিকে, একে বাঁ দিক এবং ডান দিক থেকে দুটো আলাদা প্রেশার বেল্ট একে টেনে রেখেছে, কিন্তু ল্যান্ডে যেই পড়বে সঙ্গে সঙ্গে ল্যান্ডের সঙ্গে প্রচণ্ড পরিমাণে ট্রানজিশন হবে এনার্জির, তার ফলে কিন্তু আলটিমেটলি দুটো যে চাপ বলয় যেটা টেনে রেখেছেন সেটা দুর্বল হবে, কিন্তু সাইক্লোনের শক্তি বাড়তে শুরু করবে। অর্থাৎ আমরা অন্যান্য সাইক্লোনের ক্ষেত্রে যেটা দেখি ল্যান্ডফলের সময় ম্যাক্সিমাম স্পিডটা থাকে, এটা কিন্তু পুরোপুরি ল্যান্ডে ঢুকে যাওয়ার পরে তার স্পিড বাড়বে। সেই জন্য মানে ভোরবেলা রাত্রি 3টের পর থেকে দেখা যাবে প্রচুর পরিমাণে ঝড়ের গতিবেগ বাড়তে শুরু করলো। ঝড়ের এই গতিবেগ যখন বাড়ছে তখন ঝড়ের সেন্টার কিন্তু ভেতরে, ফলে ফুল রোটেশনটা চলছে জলের ওপরে। এই জলের ওপরে যখন রোটেশনটা চলে তখন প্রচণ্ড পরিমাণে একটা ঘর্ষণজনিত বল কাজ করে। সেই ঘর্ষণজনিত বলটা উপকূলবর্তী অঞ্চলের জলকে ঠেলে তুলবে ওপরের দিকে। প্লাস ওই সময় হবে এটা কি, যে বিপুল পরিমাণ অঞ্চলে বিস্তৃত ছিল সাইক্লোনটা, সেটা আস্তে আস্তে ছোট হতে শুরু করবে। ফলে সাইক্লোনের মধ্যে যে মেঘ আছে সেই মেঘটা ঘনীভূত হতে শুরু করবে এবং তার ফলে সেই ঝড়ের অবঘাত শক্তিটাও বাড়বে, যেটা জলকে টেনে তুলতে সহায়তা দান করবে। যার ফলে এমনিতে যদি
সরাসরিভাবে কোনো থাকে মানে যেটাকে আমরা বলি বান ডাকা থাকে, অথবা যদি ভরপুর কোনো জোয়ার থাকে, তাহলে মাতলা নদীতে জলের উচ্চতা বৃদ্ধি পায় 3 থেকে 3.5 মিটার। কিন্তু আপনি তো বলছেন যে ভোরবেলা 3টের সময়তে সেই জলস্তর বাড়ার কথা, 3টে নাগাদ সবথেকে বেশি শক্তিশালী হবে পরবর্তী যে জোয়ার। আচ্ছা, তাহলে সেই সময় কি জোয়ার থাকার কথা? সেই সময় আরেকটা দ্বিতীয় জোয়ারটা হবে, এবং সেই সময় এখানে হচ্ছে 3.5 মিটার প্লাস এর ফলে উচ্চতা বাড়ছে 4.5 মিটার, অর্থাৎ প্রায় 8 মিটারের কাছাকাছি, যার মানে অ্যাভারেজ 24 থেকে 25 ফিট পর্যন্ত জলস্তরের উচ্চতা বাড়তে পারে। এই অবঘাত নিয়ে যখন বায়ু ওই প্রচণ্ড উচ্চতাযুক্ত জলকে নিয়ে এগোবে, তখন এই বাঁধ তাকে রক্ষা করতে পারে কিনা সেটা একটা বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে। আর দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, জিনিস বলুন যে যদি 26 ফিট মতো জলস্তর বাড়ে মাতলা নদীতে, তাহলে তো উপকূলবর্তী অঞ্চল পুরো ভেসে যাবে একেবারে। হ্যাঁ, ন্যাচারালি তাই। আর দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই প্রত্যেকটা যে টাইডাল ক্রিক, এই টাইডাল ক্রিকগুলোতে আপনারা জানেন বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দ্রুত গতিতে জোয়ারের জল ঢোকে, কিন্তু জোয়ারের জল ফেরে না সহজে। ফলে পরপর যখন এই উচ্চতাযুক্ত জলগুলো টাইডাল ক্রিকগুলোতে গিয়ে ধাক্কা দেবে, তখন তার শীর্ষ দেশে বিস্তীর্ণ অঞ্চলের উপরে কিন্তু এই প্লাবন সৃষ্টি হতে পারে। সুন্দরবনের এই মুহূর্তে যে ভূমিভাগ রয়েছে, তার প্রায় 40% অঞ্চলের ভূমিভাগ কিন্তু সমুদ্রের লেভেলের নিচে অবস্থান করছে। ফলে ন্যাচারালি এখানে যদি নদী বাঁধ ভাঙে, তাহলে 40% জমি নিশ্চিন্তে প্লাবিত হয়ে যেতে পারে কয়েক ঘন্টার মধ্যে। ফলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে হচ্ছে রাত্রি 3টে থেকে সকাল 8টা পর্যন্ত এই ঝড়টাকে ফেস করা এবং তাকে পাস আউট করা। রাত 3টে থেকে সকাল 8টা। আমি আমার টিমকেও বলবো যে অবশ্যই এই ইনফরমেশনগুলো আমরা স্ক্রিনেও দেখাবো, আমরা নিচে যে আমাদের ব্রেকিং লাইন্স রয়েছে সেখানেও তুলে দেবো। রাত 3টে থেকে সকাল 8টা পর্যন্ত সব থেকে বেশি আতঙ্কের সময় এবং সবচেয়ে দুশ্চিন্তার বিষয়। সেই সময় কিন্তু নিঃসন্দেহে উপকূলবর্তী মানুষের চোখে ঘুম নেই, কিন্তু যারা একটু শহরের দিকে তারা হয়তো ঘুমোবেন সেই দুশ্চিন্তা বুকে নিয়েই। এবং আমার মনে হয় প্রত্যেকের খুব বেশি করে সজাগ থাকাটা দরকার। আমি আসবো, পার্থপ্রতিমবাবু হাত তুলছিলেন। স্বর্ণালী, পার্থদা, সুজীববাবু যা বলেন রীতিমতো ভয়ের বিষয়। মানে 26 ফিট যদি বলছি, আনফর্চুনেটলি হচ্ছে যে এটাকে মানে হাই ফ্লাড লেভেল বলা হয়, যে জল আসলে কত অবধি উঠতে পারে শেষমেশ। এবং এই হাই ফ্লাড লেভেলটা ঠিক মানে পাল্টে যায় মাঝে মাঝেই, মানে আমি বলছি বছর পর বছর। ফলে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছে নেই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে কোনো ডেটা নেই যে আসলে সুন্দরবনের বিভিন্ন অঞ্চলের হাই ফ্লাড লেভেল এখন মডিফাইড হয়ে কোন জায়গায় গেছে, অর্থাৎ জলোচ্ছ্বাসের পর কোথায় গিয়ে পৌঁছাতে পারে। এগুলো সবকটাই আমাদের স্থানীয় গবেষণার ভিত্তিতে, অভিজ্ঞতার ভিত্তিতে একটা কথা আমরা বলে থাকি। 2, যে আমি আপনাকে আর একটা উদাহরণ দেবো, যে এটা আপনার স্টুডিওতে আগেও দিয়েছি, যে হল্যান্ড বলে একটা দেশ আছে, যেখানে হচ্ছে যে আমাদের বাঙালি খুব ফুটবল প্রিয় তাদের জন্য। হল্যান্ড গোটা দেশটা হচ্ছে যে মিন সি লেভেল থেকে হচ্ছে যে নিচে, এবং হল্যান্ডকে বাঁচিয়ে রাখার জন্য মাল্টিলেয়ার ডাইক, সমুদ্রের বাঁধ, আমরা যেটা নদী বাঁধ বলছি, হল্যান্ডের গল্প পড়েছিলাম। ইয়েস, ফলে সেই হল্যান্ডে, এবং আমি আপনাকে একটা ইন্টারেস্টিং গল্প বলতে পারি। আমি একসময় বার্লিন থেকে একটা ট্রেনে যাচ্ছিলাম আমস্টারডাম, আমার সহযাত্রী তার সাথে ট্রেনে গল্প করতে করতে যাচ্ছি, তিনি ডাচ ছিলেন। ফলে তাকে সে আমাকে বলছে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় কেন জানেন আমরা কোনো পক্ষ অবলম্বন করিনি। আমি বললাম যে কেন? উনি বললেন যে আসলে আমাদের একটা ভয় ছিল যে গোলা বারুদ দিয়ে যদি কখনো আমাদের এই ডাইকটাকেও ফাটিয়ে দেয়, তাহলে হচ্ছে গলগল করে গোটা দেশের মধ্যে সমুদ্রের জল ঢুকবে এবং আমরা মাঠে মারা যাব। ফলে সেই কারণের জন্য ওরা একটা ডাইক না, আপনি দেখবেন মাল্টি লেয়ার সমুদ্রের বাঁধ ছিল। আমাদের সুন্দরবনের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেটাই দরকার, যে একটা বাঁধ যেটা আউটার বাঁধ, সেটা প্রফেসর ভান্ডারি যেটা বলছিলেন, দ্যাট মাস্ট বি ইকো ফ্রেন্ডলি সেই জায়গাটায়। কিন্তু তারপরে ইনার বাঁধ যেগুলো আছে, তারপরে জল উপচে যদি চলে আসে, সেই বাঁধ আটকানোর জন্য আরও পোক্ত বাঁধ আমাদেরকে ভাবতেই হবে। এবং আপনাকে এই মাল্টিলেয়ার বাঁধের পরিকল্পনা এখনও যদি না করেন, আমি বলছি যে একটার পর একটা ঝড় যাবে। আপনি সন্ধ্যেবেলাতেও যে কথা বলছিলেন, যে তাহলে আমি বলবো যে এই পৌষ মাস এই মানুষগুলোর জীবনে কোনো দিন কাটবে না, এবং এই জল যত ঢুকবে তত এইখানকার আরও অন্য বিপদ বাড়বে ইকোসিস্টেমে। একটা হচ্ছে স্যালিনিটি, মানে এমনিতেই আপনি সন্দেশখালি নিয়ে অনেক কিছু করেছেন প্রোগ্রাম, ফলে এই নোনা জল ঢুকবে, ঢোকার পর এই যে এরা যতদিন থাকবে, আপনার 3টে বছর চাষ হবে না, আপনার প্রথম 4-5 মাস হচ্ছে যে পানীয় জল যেটা আছে মিষ্টি জল সেটা খুঁজে পাবেন না, স্যালিনিটি ইন দ্য ওয়াটার বাড়বে। তাই না, আমি তো বলছি তাহলে তো ইন দ্যাট কেস মানে আমাদের দক্ষিণবঙ্গের, মানে আমি বলিনি যে সাউদার্ন পার্ট যেটাকে আরো বেশি সেখানে আবাসন হচ্ছে, এই হচ্ছে একের পর এক, যেগুলো যত বেশি আমরা মোহনা নদী মানে দক্ষিণবঙ্গের দিকে যাচ্ছি, তাহলে তো সেখানে জলস্তরের সঙ্গে তাহলে নোনা জল মিশবে, মানে একটা বড় সড়ো অভাব হয়ে যাবে পানীয় জলের, একটা ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে আছি আমরা। এবং এই
জলস্তরে এবং এখানে যতই পুরসভা থেকে বলুক যে কোনো কিছুই ম্যাজিক না, আমার মনে হয় যে এই সব কিছুর জন্য আলাদা করে কোনো রিসার্চ টিম থাকা উচিত ছিল যে কোন জায়গায় কি হবে না হবে। একটা পরিকল্পনা তো থাকবে স্বর্ণালী, অন্তত পক্ষে আমি বলছি একটা পরিকল্পনা দপ্তর থাকে, একটা প্ল্যানিং বলে বস্তু থাকে একটা সরকার পরিচালনার ক্ষেত্রে, সেটা যদি না থাকে, এবং আমি বলছি কোথাও না কোথাও আপনাকে ইন্টিগ্রেট করতে হবে। প্রফেসর ভান্ডারিও বলছিলেন এই কথাটা, আমি সহমত। ধরুন যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, আমাদের রাজ্যের অনেক প্রতিষ্ঠান আছে, আপনারা কেন এই যে পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্টের সাথে কেন এগুলোকে আমরা ইন্টিগ্রেট করতে পারবো না? একটা নদী বাঁধ পোক্ত তৈরি করা এখন আমাদের হাতে যা টেকনোলজি আছে, এটা রকেট সায়েন্স নয়, প্রশ্নটা হচ্ছে সদিচ্ছা। আপনি একবার প্রশ্নটা হচ্ছে অর্থ বরাদ্দের। একদম এটা এই জায়গা থেকেই আমি আসবো, আমি দুজনের কাছে আরও একবার আসবো, আমি পার্থবাবুকে এরপর ছেড়ে দেবো। তবে তার আগে খুব গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো না দিলেই নয়, সেই গুরুত্বপূর্ণ আপডেট এবং ফটাক নিউজ নিয়ে আমি সরাসরি চলে যাব রুমকির কাছে। রুমকি রয়েছেন আমাদের সঙ্গে এবং খুব ঝটপট বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমি দেখে নেব, তারপর আমি আবারও আসবো আমাদের এই আলোচনায় লাইভ আপডেটে।